নমস্কার, চ্যানেল খবরাখবরে পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সন্ধ্যের আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টির অতীব চেনা মুখ পরাগ তরু মিত্র। নমস্কার পরাগদা, চ্যানেল খবরাখবরের পর্দায় আপনাদের স্বাগত। আজকে আপনার সাথে সন্ধ্যের আড্ডায় বসলাম। আজকে আড্ডার মেনলি বসার কারণ হচ্ছে যে সামনে 2021-এর ইলেকশন, তো একটু পলিটিক্যাল আড্ডাই করবো। তো কী মনে হচ্ছে এবার 2021-এ শ্রীরামপুর সাংগঠনিক জেলায় বলুন কি হুগলি জেলায় বলুন, ভারতীয় জনতা পার্টির পজিশনটা কী থাকবে? শ্রীরামপুর সাংগঠনিক জেলা তথা হুগলি জেলা তথা পশ্চিমবাংলার এখন প্রশ্ন করুন যে কারা কারা কী হবে। সরকার আমরা গড়ছি নিশ্চিত। এখন শুধু আমাদের রাজ্যের বা কেন্দ্রের নেতাদের শুধু একটাই চিন্তা, তাকে কোন জায়গা দেওয়া হবে। জেতাটা আমাদের তো 100% নিশ্চিত, আমরা একদম জিতে বসে আছি। বাংলার মানুষ এত অপশাসন বাংলার মানুষ কোনদিন দেখে না। মানে আমাদের যারা দাদু দিদা ছিলেন তাদের থেকে আমরা যে বাংলার কথা শুনেছিলাম, তারপরে বাপ কাকাদের থেকে যে বাংলা শুনেছি, আর তারপরে যে বাংলার উপলব্ধি আমরা করছি, স্বর্গ আর নরকের পার্থক্য। এখানে আপনি একদম নিশ্চিত থাকুন, বাংলার মানুষ একদম সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করার সবচেয়ে বড় চেনার সহজ উপায় হচ্ছে আপনি তৃণমূল কংগ্রেসটাকে দেখুন, রোজ রোজ মানুষ পরিত্যাগ করে চলে যাচ্ছে। আমরা এটা সবাই জানি কিন্তু যে কোনো নৌকা যখন ডোবে, মানুষ লাইফ বোট নিয়ে হোক বা যে কোনো উপায় বাঁধবার চেষ্টা করে, একটা অন্য নৌকাকে ওঠার চেষ্টা করে বা ডাঙায় ওঠার চেষ্টা করে। তার কারণটা একটাই, তার জীবনটাকে বাঁচানো। যারা পলিটিক্স করে, রাজনীতির মধ্যে থাকে, তাদের কিন্তু রাজনীতিটা কিন্তু একটা নেশা। কিন্তু তৃণমূল কংগ্রেসের 90% লোকের পেশা। এই যাদের কাছে রাজনীতিটা নেশা বা মানুষের জন্য কিছু করব এই ধ্যান ধারণা আছে, তারা কিন্তু সবাই তৃণমূল কংগ্রেসটাকে পরিত্যাগ করছে। ওরা ওই পেশাটাকে, ওই পেশাদারি দলটাকে, ব্যানার্জি অ্যান্ড কোম্পানিটাকে মানতে পারছে না। আজকে তারা কিন্তু দলটা একের পর এক চিন্তা করতে, ওই একটা হোদল কুটকুট আছে, রোজ বসে বসে বড় বড় কথা বলে, টিভিতে বলে। ওদের মুখপাত্র ভদ্রলোক পার্থ চ্যাটার্জি, ওনার একটু হিস্ট্রিটা ঘেটে নেবেন। ওনার যে এখানে সার্ভিস করতেন, সেই সার্ভিসের জায়গা আপনি ঘেটে নিলে বুঝতে পারবেন যে কেন ওরা চিবিয়ে চিবিয়ে কথা বলে। তা আপনি দেখলেই বুঝতে পারবেন। শ্রীরামপুর সাংগঠনিক সেবা সম্বন্ধে বলি, মানুষ যেরকমভাবে চাইছে, আর জেলার কর্মীরা, কার্যকর্তারা একদম নিরলস পরিশ্রম করছে, এবং নিরলস পরিশ্রম করার একটা ভালো ফল কিন্তু সবসময় আমরা পাই। কিন্তু যে কোনো স্টুডেন্টও পাই, কিন্তু বা যে কোনো খেলোয়াড়ও পাই, কিন্তু নিরলস পরিশ্রম করলে তার একটা দাম থাকে। এবং সেই নিরলস পরিশ্রমের সঙ্গে মানুষের আশীর্বাদ। কিন্তু দেখুন, এত জায়গায় এত খুন হচ্ছে, এত ঘটনা ঘটছে, আপনি শুনতে পাচ্ছেন কি ভারতীয় জনতা পার্টি ভয় পালিয়ে গেছে বা ঢুকে গেছে? ভারতীয় জনতা পার্টি তো একটা ব্যানার। ভারতীয় জনতা পার্টি বলতে গেলে একটা মানুষ, কিন্তু একটা দল, একটা দলবদ্ধ সংঘ, একটা দল, সেটা ভারতীয় জনতা পার্টি। আমরা হয়তো দেওয়ালে লিখি ভারতীয় জনতা পার্টি, অত ব্যানারে লিখি ভারতীয় জনতা পার্টি, কিন্তু আমরা যারা দলটা করি না, মানুষ আমায় দেখিয়ে বলে এই লোকটা ভারতীয় জনতা পার্টি করে, এই লোকটা বিজেপি করে, কিন্তু বলে না এই লোকটা চাল চুরি করেছিল, এই লোকটা ত্রিপল চুরি করেছিল, বা এই লোকটা কাটমানি খায়। আপনি রাস্তায় যখন বেরোবেন না, আপনি নিজে সাইকেল চালিয়ে যাবেন বা মোটর সাইকেল চালিয়ে যাবেন, একবার দৌড়াবেন চোর বলে, দেখবেন 8-10টা লোক দৌড়াচ্ছে, ওগুলো নিশ্চিত হয়ে যাবেন ওগুলো তৃণমূল কংগ্রেসের লোক, ওগুলো চোর। ওরা আপনার চিহ্নিত করা সবচেয়ে পশ্চিমবাংলার বুকে একটা সংগঠন। আর সমগ্র পশ্চিম বাংলার বিজেপি কর্মীরা সবসময় আমাদের শ্রীরামপুর সংগঠন নিরলস পরিশ্রম করছে। তাদের একটাই ধ্যান ধারণা, বাংলাকে সোনার বাংলা করবে। তার জন্য বাংলার বিজেপি কর্মীরা, বিজেপি কার্যকর্তারা আহুতি দেওয়ার জন্য প্রস্তুত আছে। 138 জন আহুতি দিয়েছেন। আমরা আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাব। বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টিকে বসাবো, নরেন্দ্র মোদীর স্বপ্নকে সাকার করব, এটাই আমাদের স্বপ্ন। এই যে মাঝখান থেকে সিপিএম উঠছে জোট বেঁধে, বা এবার আব্বাস সিদ্দিকীও নতুন একটি দল ঘোষণা করেছে, তার সাথেও সিপিএম হয়তো জোট করবে।
তো এই বিষয়ে কী বলবেন? দেখুন, সিপিএম তো পশ্চিমবাংলার মানুষ অনেকেই হয়তো জানে না, সিপিএম তো মুসলিম লীগের সঙ্গে আগেও কেরলে করেছে। আপনাদের জানি না, আপনি জানেন কি না, আপনার বয়সটা অনেক কম বুঝলো, স্বাভাবিকভাবে আপনি নাও জানতে পারেন। মুসলিম লীগের সঙ্গে এর আগে আঘাত ছিল, এবং ভারতীয় স্বাধীনতার ইতিহাস যদি ঘেটে থাকেন তখনও একটা মুসলিম লীগ দল, যে দলটা ছিল, তার সঙ্গে কমিউনিস্ট পার্টি, সিপিএম তো ছিল না, এদের বাপ কাকারা ছিল, এদের একটা যোগাযোগ ছিল, বা এরা সংখ্যালঘু লোকেদের একটা শোষণ করার একটা নীতি এরা কিন্তু বরাবরই করেছে। এবং সংখ্যালঘুরা মানুষেরা তো অনুধাবন করতে পারছে, মহিলারা যে কর্মকাণ্ড নরেন্দ্র মোদী করেছেন সেটা হচ্ছে 370 ধারা বিলোপ করা, এবং তার সঙ্গে 3 তালাক বিলোপ করা। 3 তালাক বিলোপের পরে মুসলমান মহিলারা কিন্তু, মুসলিম মহিলারা কিন্তু অনেক সুরক্ষিত বোধ করছে, এবং তারা দুয়ার তুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করছে। কারণ দেখুন, যতই আমাদের দেশে মুসলিম থাকুক, ঈশান থাকুক, খ্রিস্টান থাকুক, যে যাই থাকুক না কেন, ফার্স্ট হচ্ছে আপনার কিন্তু সনাতন হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে। আমাদের যে ধর্ম আছে, অহিংস ধর্ম, সনাতন ধর্মের মধ্যে আছে মানুষকে ভালোবাসার ধর্ম, সর্বসমন্বয় ধর্মকে নিয়ে চলার যে বাসনাটা, এটা কিন্তু ওই মুসলিম লোকগুলো, ওই খ্রিস্টান লোকগুলো দেখছে, কিন্তু যাদের যাদের হয়তো তাদের এই জায়গাটা সর্বধর্মের কথাটা উল্লেখ নেই, সনাতন ধর্মের মতো মানসিকতা নেই, কিন্তু তারা যখন দেখছে একটা পরিবেশে আপনি যখন বাস করবেন না, তার যেটা ভালো ভালো নির্যাসটা যখন আপনি খুঁজে পাবেন, আপনি অটোমেটিকলি সেটা কিন্তু গ্রহণ করবেন। এবং মুসলিম মহিলা যখন হিন্দু মহিলাদের দেখছে একটা পরিবারের সঙ্গে, একটাই স্বামীর সঙ্গে সারা জীবন কাটাচ্ছে, আনন্দে কাটাচ্ছে, ভালো কাটাচ্ছে, জীবনযাপনটা দেখে, এবং তারা এই 3 তালাকের ঘটনার পরে সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারছে, স্বভাবতই তারা কিন্তু নরেন্দ্র মোদীকে প্রকাশটা আপনি দেখবেন না। বলছি আপনাকে, যে বিধানসভা দেখবেন ম্যাক্সিমাম আছে না, আপনি দেখবেন 50%-এর বেশি মুসলিম ভোটটা কিন্তু আমরা পাবো, কারণ মুসলিম মহিলারা একদম মুখিয়ে আছে কিন্তু আমাদের ভোট দেওয়ার জন্য। আর রইল আব্বাস সিদ্দিকী তো বেশ কিছুদিন আগে আপনি শুনেছিলেন যে 50 কোটি হিন্দু মরে যাক বলে একটা স্লোগান তুলেছিল, পরে আবার ক্ষমা আছে উনি ভুলে নিয়েছেন। তো মনের যে সুপ্ত কথাটা, বাসনাটা, সেটা কিন্তু উনি প্রকাশ করে ফেলেছিলেন। উনি যে মুসলিমদের নিয়ে একটা রাজনীতির খেলা করতে চাইছেন সেটা প্রকাশ করে ফেলেছিলেন। এবার সেটা তৃণমূলের ক্ষেত্রে প্রবলেম কেন, যেহেতু তৃণমূলের তো মুসলিমকেই তোষণ করে, মমতা ব্যানার্জি তো হিজাব করে রাস্তায়, রেড রোডে, মঞ্চে নানা রকমভাবে অঙ্গভঙ্গি করে মুসলিম নিজেকে সাব্যস্ত প্রমাণ করার চেষ্টা করে। তো মুসলিম সম্প্রদায় বুঝতে পারছে যে কংগ্রেস যেভাবে খেলেছিল, সিপিএম যেভাবে খেলেছিল, তৃণমূলও সেভাবে খেলেছে। আপনি বলুন না, মুসলিমদের মধ্যে তো কোনো ওবিসির ব্যাপারটা নেই, তাহলে ওদের কোনো কোটার জায়গা নেই, মুসলিমদের কোনো কোটার জায়গা নেই। ইমামদের ভাতা দেবে বলেছিল, অর্ধেক দিন দেয়, অর্ধেক দিন দেয় না, কিন্তু কোনো মসজিদ সংস্কারের জন্য কিন্তু পয়সা দিচ্ছে না, অথচ নতুন করে মসজিদ বানাবার পয়সা দিচ্ছে। মজাটা দেখুন, একদিকে ডিস্ট্রয় করছে, একদিকে করছে, মানে আলটিমেট কিন্তু কোনো মুসলিমদের হেল্প করছে না। যারা যে সমস্ত মুসলিম মানুষেরা আছে, যারা শিক্ষিত বোঝেন, আপনি তাদের ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করবেন যে মুসলিম সমাজের অবস্থাটা কি। পুরো মুসলিম সমাজটাকে আস্তে আস্তে অবক্ষয়ের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিচ্ছে। কিন্তু আপনি নরেন্দ্র মোদী তাকে দেখুন, জনগণ যোজনায় যে টাকাটা দিয়েছে, উনি কি মুসলিম দেখেছেন না হিন্দু দেখেছেন না শিখ দেখেছেন না খ্রিস্টান দেখেছেন? উনি যে উজ্জ্বলা গাছটা দিয়েছেন সেটা কি হিন্দু দেখেছেন না মুসলিম দেখেছেন? উনি যে শৌচালয় প্রকল্প দিয়েছে হিন্দু দেখেছেন না মুসলিম দেখেছেন? উনি যে আবাস যোজনা দিয়েছে হিন্দু দেখেছেন না মুসলিম দেখেছেন? অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের চিহ্নিত করে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া করছে। আপনি একটাও যোজনা দেখাতে পারবেন না। ভারতীয় জনতা পার্টির সরকার যে চালাচ্ছে, সেই সরকারের কোনো যোজনায় মুসলিমদের জন্যে আলাদা কোনো আছে কিনা, বা হিন্দুদের জন্য আলাদা কোনো কোটা আছে কিনা, একদম স্পেসিফিকভাবে আপনাকে সরাসরি বলছি, কোনো ধর্মের জন্যে সরকার ব্যক্তিগত কোনো ভাতা বা কোনো যোজনা করেননি। নরেন্দ্র মোদী যে কটা যোজনা করেছেন আপামর ভারতবাসীর জন্য করেছেন। আপামর ভারতবর্ষে যারা বাস করেন, তিনি মুসলিম হোক, তিনি খ্রিস্টান হোক, তিনি হিন্দু হোক, সবাই সেই যোজনার ফল লাভ করবেন বা লাভার্থী হবেন, একদম পরিষ্কার। বাংলায় মিম নতুন এন্ট্রি নিচ্ছে, যে মিম কিছুদিন আগে বিহারে বেশ কিছুটা আসন কেটেছে, তো এই মিম কি কোনো এফেক্ট করবে? দেখুন, এটা একটা মজার খেলা আছে, মিম হচ্ছে বিহারি মুসলিমদের সংগঠন। বাংলায় হচ্ছে আপনার বাঙালি মুসলিমদের সংগঠনটা অনেক বড়। একটা মুসলিমও বিহারি মুসলিমদের জায়গা আছে, আপনি ধরুন কয়েকটা বিধানসভার ক্ষেত্রে আছে, কলকাতার ক্ষেত্রে একটা আছে,
কিন্তু বাঙালি মুসলিম ভোটারটা বেশি। এর জন্যই কিন্তু মিম নিজে কিন্তু কিছু করলো না, আব্বাস সিদ্দিকির স্মরণে চলে গেল। আব্বাস সিদ্দিকের দ্বারা করতে চাইছে। লোকটা পরিষ্কার ধান্দাবাজ লোক, তো লোকটা ধান্দাবাজ না হলে, আমি যদি কোনো কমিউনিটিকে ভালোবাসি, যেমন আমি হিন্দু ধর্মকে খুব ভালোবাসি, তো আমি হিন্দু ধর্মের লাভের জন্য কি অন্য কোনো সম্প্রদায়ের সঙ্গে অ্যাড হয়ে যাব? না, আমি আমার ধর্মটাকে নিয়ে চলব। মিম তো সেই যদি সেই কথাই বলেন, তাহলে আব্বাস সিদ্দিকি কংগ্রেসকে ডাকছে, আব্বাস সিদ্দিকি সিপিএমকে ডাকছে, আব্বাস সিদ্দিকি আছে, আব্বাস সিদ্দিকির সঙ্গে যাচ্ছে কি মিম যাচ্ছে। তার মানে মিম যেখানে যে রাজ্যে যে ক্ষমতায় আছে তার সঙ্গে পারলে থাকবে বা বিরোধীর সঙ্গে থাকবে, কংগ্রেসের সঙ্গে এখানে মিশে যাবে, এখানে সিপিএমের সঙ্গে মিশে যাবে, আবার আব্বাস সিদ্দিকির সঙ্গে সেকুলার ফ্রন্ট যেটা হবে তার সঙ্গে মিশে যাবে। তবে মিমের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। মিমের একটা পরিকল্পনা হচ্ছে যে আমি মুসলিম ভোটটা করবো, ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র করবো, এটা ছাড়া তো মুসলিম কিছু নেই। যদি আপনার মুসলিমদের প্রতি কিছু থাকতো, তাহলে আপনি আব্বাস সিদ্দিকি কেন বললেন না যে আমি কংগ্রেসের সঙ্গে যাবো না, আমি সিপিএমের সঙ্গে যাবো না? আপনি অন্য রাজ্যে গিয়ে বলছেন কংগ্রেসের বিরোধিতা করছেন, অন্য রাজ্যে গিয়ে বিজেপির বিরোধিতা করছেন বা কমিউনিস্ট পার্টির বিরোধিতা করছেন, আর এখানে এসে আব্বাস সিদ্দিকি সেকুলার ফ্রন্টের নাম লিখিয়ে দিয়ে সিপিএমের কংগ্রেসের সঙ্গে আপনি গঠবন্ধন করার চেষ্টা করছেন। তার মানে বিচারিতা তো না, এটা তো একটা নোংরা পরিবেশ। তো মিমের আপনি শুনে রাখুন, বাংলার বুকে মিম কিছু হবে না বা সেকুলার ফ্রন্টে কিছু করতে পারবে না। বাংলার মুসলিমরা, শিক্ষিত সমাজের মুসলিমরা, ভদ্র সমাজের মুসলিমরা, আপামর মুসলিম যারা আছেন, তাদের একটু সাধারণ জ্ঞান বুদ্ধি আছে। সব ধর্মের কিছু কিছু লোক থাকে, হিন্দু ধর্ম কিছু লোক আছে জ্ঞান খুব কম আছে, বাংলা ধর্ম, মুসলিম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, কেন সবার তো জ্ঞান সমান হয় না দাদা। আমি হয়তো অনেক জায়গায় অনেক কিছু জায়গা বুঝি না, আমি যে খুব জ্ঞানী সেটাও না, আমিও আপনার মধ্যে সাধারণ লোক। যারা ভারতবর্ষের রাজনীতিটা বোঝেন, যারা মানুষের সেবার জায়গাটা বোঝেন, তারা মুসলিম হোক, খ্রিস্টান, হিন্দু হোক বা যে কোনো সম্প্রদায়ের লোক হোক, তারা নরেন্দ্র মোদীর কর্মকাণ্ড দেখে, নরেন্দ্র মোদীর বিশ্বের বা ভারতবর্ষের যে পরিচিতি জায়গার রূপটা দেওয়া দেখে নরেন্দ্র মোদী ছাড়া বিকল্প কিছু চিন্তা করছে না। এবং আপনাকে আমি এটাও বলে দিই, পশ্চিমবাংলায় তো আমরা আসছি, আগামী 50 বছর ভারতবর্ষেতে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী বা তারপরে যেই আসলে তাদের তার নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলবে। আপনি নিশ্চিত থাকুন, কোনো বিরোধী দল কোথাও নেই, কোথাও থাকবে না। কারণ এই দলগুলো হচ্ছে এক একটা কোম্পানিগুলো, একটা সময় আসবে কামিয়ে চলে যাবে। দেখুন, আপনি নিজে বলুন না, আপনি রাজীব গান্ধী বা পরিবারের লোকেরা ঠিক কোন ব্যবসা করেছে? রাহুল গান্ধী ব্যবসা করেছে, সোনিয়া গান্ধী ব্যবসা করেছে, কোটি কোটি টাকা করতে গেলে রাজীব গান্ধী ব্যবসা করেছে, সোনিয়া গান্ধী ব্যবসা করেছে, ইন্দিরা গান্ধী ব্যবসা করেছে। তাহলে এত কোটি টাকা এলো কোথা থেকে কামাতে পারবে? তো রাজবাড়ির মহিলা ছিল না তো, ওরা কি কোনো রাজবংশের লোক ছিল না? তাহলে এগুলো তখন মানুষ বুঝতো না, টেলিমিডিয়া ছিল না, সংবাদপত্র মানুষের কাছে পৌঁছাতো না। আপনি নিজে জানেন, সংবাদপত্র যখন রিলিজ হয়েছিল, আমি আপনাকে বলে দিই, প্রথম যখন কাগজ সংবাদপত্র বেরোয় ব্রিটিশ আমলের সময়, তখন 4% লোক হতো। ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় 40 বছর পর্যন্ত 30% লোক মাত্র সংবাদপত্র পড়েছে। কিন্তু আজকে টেলিমিডিয়ার এমন একটা যুগ, আপনি টেলিভিশনে আপনি যেতে যেতে ট্রেনে বলুন, মোটর সাইকেলে বলুন, বা যেখানে ইচ্ছা বলুন, আপনি পেছনে বসে মোটর সাইকেলের পেছনে সুরক্ষিত হয়, পেছনে বসে খুলে দেখতে পারেন। আপনি প্লেনে যেখানে ইচ্ছে করেন। টেলিমিডিয়া, সোশ্যাল মিডিয়া এত ফাস্ট হয়ে গেছে না, কয়েক সেকেন্ডের মধ্যে খবর হয়ে যায়। এই খবরগুলো তারা তো পেয়েছে। আজকে তারা তো শিক্ষিত, রাজনৈতিকভাবে শিক্ষিত হয়ে গেছে। কংগ্রেসকে বর্জন করে দিয়েছিল। দেখুন, কংগ্রেসকে এখন মানে যে কংগ্রেস একটা সময় হাসতো বিজেপিকে দেখে, সেই কংগ্রেসকে দেখে বিজেপি শুধু হাসে না, আপামর ভারতবাসী হাসে। কেন্দ্র সরকারের আয়ুষ্মান যোজনাকে বাতিল করে বাংলায় স্বাস্থ্যসাথী, তাও আবার সেখানে অসুবিধা, কোনো না কোনো জায়গা থেকে কমপ্লেন আসছে, হয় কার্ডে 1000 টাকা থাকছে, হয় কোথাও বলছে যে কার্ড নাকি ডুপ্লিকেট, অনেকে চিকিৎসা পাচ্ছে না। এই বিষয়ে কী বলছে? ওটা বলি, দেখুন, আপনারা সাংবাদিকের কথা বলবেন, আপনারা একটা জিনিস উপলব্ধি এখনও পর্যন্ত করতে পারলেন না। বাংলার একটা নেতা অবশ্য বলছে, শুভেন্দু অধিকারী বলছে, যে ব্যানার্জিয়ান কোম্পানি। সেটা হচ্ছে যে আপনি দিদিমণি কিন্তু বুঝে গেছে আমি চলে যাওয়ার আগে দিদিমণি কী করেছে, এই স্বাস্থ্যসাথী কার্ডটা হলো, তখন কয়েক কোটি টাকা খরচা হলো, ছাপার দিকে খরচা হলো, কয়েক কোটি লোককে ইনভেস্ট করা হলো। এই পয়সাটা কিন্তু সাফল হয়ে সেই লোকগুলোর কাছে চলে গেল, সেই পরিবারটার কাছে কিন্তু চলে গেল। নিজেও জানে
যে এটা আমার পক্ষে বা কোনো সরকারের পক্ষে দেওয়া সম্ভব না, একটা ব্যক্তিগত সরকার মানে রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। যে কোনো রাজ্য সরকারের বাজেট যে কয়েক কোটি টাকা থাকে তার চেয়ে ছাপিয়ে যাবে, এটা তো সব জানে। এখন 32 কোটি লোকের বাস হচ্ছে, 30 কোটি লোকের বাস হচ্ছে উত্তরপ্রদেশ। আজকে যদি যোগীজি মনে করেন যে আমি 5 লাখ টাকা করে দেবো, ওনার বাজেট সেটা পোষাবে? কোনোদিন পোষাবে না। একদম সোজা অঙ্ক। কিন্তু যোগীজির ক্ষেত্রে যা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হবে। মধ্যেখান থেকে কোনো দেখুন পলিটিক্স করে রাজনীতি করে ওরা একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু কামিয়ে বেরিয়ে চলে যায়। আমার একটা জিনিস বুঝলেন তো, আপনি বলতে পারেন পশ্চিমবাংলার সব মানুষের কাছে রেশন কার্ড গেছে। আপনি একটা ওয়ার্ডে ঘুরুন, গিয়ে দেখবেন রেশন কার্ড খুঁজে পায়নি। একটা ওয়ার্ডে গিয়ে দেখুন ভোটার কার্ড পায়নি। একটা জায়গায় গিয়ে দেখুন প্যান কার্ড, যদিও সরকারের ব্যাপার না, একটা সিস্টেমের ব্যাপার, সেটাও পাওয়া যায় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে লাস্ট পোস্ট অফিসের সবচেয়ে বড় দৈন্যদশা ছিল যে পোস্ট কার্ডটা বা ইংল্যান্ডটা মানুষের কাছে আমরা দেখেছি 21 বছর পরে পৌঁছেছে, বা 7 দিনে যেটা পৌঁছানোর কথা সেটা 14 দিনে পৌঁছেছে, 1 মাসে পৌঁছেছে। তাহলে ওই সিস্টেমটার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডটা কী করে মানুষের কাছে টাইমলি পৌঁছাতে পারে? এটা তো ওয়ান টাইপ অফ ফ্রড। যারা ভোটার কার্ড পৌঁছাতে পারে না, যারা রেশন কার্ড পৌঁছাতে পারে না, তারা স্বাস্থ্যসাথী কার্ড কী করে পৌঁছাতে পারে বুঝিয়ে দিন তো। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লাইনে দাঁড়িয়ে নিচ্ছে। আপনি আমায় বলুন তো যে স্বাস্থ্যসাথী কার্ডটা কাদের কাদের দেওয়া হবে না, আপনারা হয়তো জানেন না। আমি বলে দিই আপনাদের, যাদের বড় মেডিক্লেম আছে তারা স্বাস্থ্যসাথী কার্ড করতে পারবে না, যাদের সরকারি চাকরি করে তারা করতে পারবে না, যাদের ইএসআই আছে তারা করতে পারবে না। একবারও কিন্তু কথাটা বলছে না। এবং সবচেয়ে বড় চিটিংবাড়িটা করে দেখুন, কোন কোন নার্সিংহোম দেবে বা কোন কোন বেসরকারি হাসপাতাল দেবে তার কিন্তু কোনো উল্লেখ নেই। ভাবুন, আমাকে একটা স্বাস্থ্য কার্ডই পাঠিয়ে দিল, আমার এখানে লোকালে 3-4টে নার্সিংহোম আছে, আমি যখন গেলাম একটা লোক করে না। আমাকে তখন গল্প করবে, জানেন তো, মেদিনীপুরে ওই নার্সিংহোমটার সঙ্গে আমার চুক্তি হয়েছে, মেদিনীপুর যেতে দিলে আমার পেশেন্টটা মরে যাবে। বাংলাতে দেখুন স্বাস্থ্যসাথী না কার্ড না করে না, আমার মনে হয় এখন তৃণমূলের স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। মানে বাঁচবে কি মরবে সেটা তো পরের প্রশ্ন। তৃণমূলের যারা স্বাস্থ্যসাথী কার্ডটা বার করেছে তাদের মস্তিষ্কটা বিকৃত হয়ে গেছে, অথবা বাংলার মানুষের সঙ্গে ক্যারাম গুটির মতো খেলছে। কিন্তু যারা বুদ্ধিমান লোক না, তারা, আপনি শহরাঞ্চলে যান, আমি আপনাকে একদম লিখেই দিতে পারি যে সারাদিনে হয়তো 70টা লোক এসছে। গ্রাম অঞ্চলের মানুষদের দেখবেন বুঝিয়ে বাজিয়ে ধমকে চমকে নিয়ে গেছে। নয়তো বহু লোককে আমি জানি যারা কাগজটা নিয়ে এসে বাড়িতে ছিঁড়ে ফেলে দিয়েছে, নর্দমায় ফেলে দিয়েছে। তারা নিশ্চিত কোনো কাজে লাগবে। এবং রোজ আপনি যে কোনো টেলিভিশন খুলুন, তাতে পরিষ্কার দাঁড়িয়ে লোকেরা বলছে আমার মাকে নিয়ে গেছিলাম মরে গেছে, আমার বউকে নিয়ে গেছিলাম মারা গেছে, আমার বাবা মারা গেছে, প্রতিদিন বলছে। চোখ দেখাতে গিয়ে হচ্ছে, মানে বাংলার মানুষের সঙ্গে ছিনিমিনি খেলা খেলছে। এইগুলো বাংলার মানুষ কিন্তু বরদাস্ত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছে বাংলার মানুষ বোকা, কিন্তু ব্যালট বক্স যখন খুলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যাবে বাংলার মানুষ অনেক সচেতন এবং কর্মসংস্কৃতির বিশ্বাসী। বাংলা কর্মসংস্কৃতির বিশ্বাস ছিল বলে, আর একটা কথা আপনাদের বলছি শুনুন, বাংলায় কর্মসংস্কৃতি ছিল, মানুষ পারত বলে আমরা কিন্তু দেখেছি সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল এলাকা বেল্ট কিন্তু পশ্চিম বাংলা ছিল, যেখানে উড়িষ্যার লোক আসতো, আসামের লোক আসতো, তেলেগু থেকে লোক আসতো, বিহার থেকে লোক আসতো, ইউপি থেকে লোক আসতো কাজ করতে। আজকে সেই সংস্কৃতিটা নষ্ট করেছে বামপন্থ, তার পরবর্তীকালে পুরোটাই শেষ করে দিয়েছে একদম। মানে আপনার কি বলে, ওই প্রমোটারি যোজনা করে তৃণমূল কংগ্রেস। আর বাংলার মানুষ বোঝে না কর্মসংস্কৃতি, তাহলে বাংলার মানুষেরা কী করে করেছিল সেই সময়? বাংলার মানুষ যে ভুল করেছে আর সে ভুল করবে না। বাংলার মানুষ জানে যে বিজেপি এলে সরকার শিল্প দেবে, সরকার চাষিদের অর্থনৈতিকভাবে সাহায্য করবে, সরকার ছাত্রদের সাহায্য করবে, সরকার স্বাস্থ্য দেখবে, বাংলাটিকে সোনার বাংলা করবে। আপনি লিখেই না আজকে বাংলা আবার সেই শিল্প জোয়ার আসবে, বাংলা আবার শিল্প নগরী হবে, আবার আমরা সেই গানটা গাইব যে আমার সোনার বাংলা। এটা নিশ্চিত থাকবে। আপনি যখন বাংলার মানুষের কথা বললেন, ওখানে একটা কথা বলি যে বাংলার মানুষ বলতে চাইছে যে ভারতীয় জনতা পার্টি যদি বাংলায় আসে তাহলে বিহারি বা নন বেঙ্গলিদের বাড়াবাড়ি করুন, লাফালাফি করুন, এটা বেড়ে যাবে। এই বিষয়ে কংগ্রেস করতো না লোকেরা? কংগ্রেস ছিল না? কংগ্রেসের কজন লিডার ছিলেন যে বাঙালি ছিলেন? আমাকে বলুন তো, কোন মুখার্জি ছাড়া কে বা দিল্লিতে গিয়ে বসতে পেরেছে? বাকি সব লিডার এখানে কৈলাস মুখার্জি, সুব্রত মুখার্জি, সৌমেন মিত্র, যাদের আমরা দেখেছি, আমাদের ছাত্র জীবনে দেখেছি বা এখনও দেখছি, তারা তো প্রত্যেকেই বাঙালি ছিল। কিন্তু দিল্লি লিডার তো প্রত্যেকেই অবাঙালি ছিল। এখানে বলবার কী আছে? আর ভারতীয় জনতা পার্টির যিনি
জন্ম দিয়েছেন তার নাম, তিনি তো বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলাকে যিনি বাঙালির কাছে উপহার দিয়েছেন তার নাম তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা থাকতো নাকি? এটা তো বাংলাদেশ করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। সেই লোকটাও তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি যখন কোনো প্রোগ্রাম করছে স্বামী বিবেকানন্দের ছবি রেখে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রেখে করছে, তার পাশাপাশি দীনদয়ালকেও রাখছে। আজকে যে পরাক্রম যোজনা নেওয়া হয়েছে আমাদের নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, সেখানেও তো পরাক্রম শব্দটা ব্যবহার করছেন। মানে বাংলার একটা মানুষ যিনি অতি বিক্রম ছিল, যিনি যাকে বিক্রম হিসেবে ঘোষণা করতে চেয়েছেন আমাদের নরেন্দ্র মোদী, তিনি তো বাঙালি, তো কিন্তু বাংলার বাইরে নয় তো। তাহলে এইগুলো তো বাল্যখিল্যের মতো কথা, অবাঙালিরা উঠে যাবে, অবাঙালিরা উঠে যাবে। তাহলে আমি আপনাকে এটা বলি, এটা বাঙালি সেন্সেটা আপনাকে অঙ্ক বলে দিই, যে আমাদের যারা এখানে এসেছিল বিহার থেকে, ইউপি থেকে, আসাম থেকে কাজ করতে, তারা তো তার বাপ কাকা কাজ করেছে, তারপরে তারা কাজ করে স্বভাবই তারা জমি জায়গা কিনে বাংলায় বসবাস করা শুরু করে দিয়েছে। বাংলাতে আপনি ইংলিশ মিডিয়ামে স্কুল পেয়েছেন, বাংলাতে আপনি হিন্দি মিডিয়ামে স্কুল পান, বাংলাতে আপনি উড়িয়া মিডিয়ামে স্কুল পান। সেই পুরুষগুলো 2-3 পুরুষ ধরে বাস করার পরে এখানে রয়ে গেছে, তাদের টাইটেলটা প্রসাদ হয়ে গেছে, সাউ হয়ে গেছে, যাদব হয়ে গেছে, শ্রীবাস্তব হয়ে গেছে, কিন্তু তাদের মানুষগুলো তো বাঙালি। তাদের কেন আপনি বাঙালি ভাব করছেন? আর সবচেয়ে বড় কথা, তারা তো ভারতবাসী। এটা একটা খেলা, এটা বহু লোক আপনাকে বলতে পারবে না। আমি আপনাকে আবার আস্তে করে বুঝিয়ে দিই, যে পশ্চিম বাংলা যখন শিল্পনগরী ছিল, তখন যে মানুষগুলো আসাম থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে এসেছিল, তারা কাজ করেছিল। তারপর তার সন্তানরা কাজ করেছে, তারপর তার সন্তানরা যখন কাজ করেছে, তখন আমাদের তৃণমূল সরকার চলে এসেছে। মানে দুটো জেনারেশন থেকে গেছে। স্বভাবই তারা বউ বাচ্চা নিয়ে এখানে থাকতো, স্বভাবই তারা জমি কিনেছে, স্বভাবই তারা থেকে গেছে। তো তাদের আপনি বিহারি হিসেবে চিহ্নিত করবেন না বাংলার মানুষ হিসেবে চিহ্নিত করবেন? এই প্রশ্নটা আপনি সেই লোকগুলো করুন যারা বলছে বিহারি বাঙালি এই ভাগটা নিয়ে আসছে। আমি মনে করি তারা বাঙালি, আমি মনে করি তারা পশ্চিম বাংলাবাসী, আমি মনে করি তারা আমার সংস্কৃতির বাহক। আমি কখনোই তাকে উড়িয়া বিহারি হিসেবে দেখি না। এইটা তৃণমূল কংগ্রেসের একটা নোংরা হিন্নার পলিটিক্স। নিজে প্রশান্ত কিশোরের একটা অবগায়ী লোককে অন্য জায়গা থেকে নিয়ে এসে নিজের দল চালানোর কোনো কর্মসূচিতে রেখে দিয়েছেন, বা তার ডিটেকশানে চলছে। আর বাংলার মানুষকে বলছেন যে অবাঙালির চলবে না। তুই নিয়ে কেন বাবা? তোমার নিয়ে আসা কি কারণ ছিল? তোমার যদি এতই বুদ্ধি ছিল, তুমি কেন করলে না বাবা? তুমি তো করতে পারতো। তুমি তখন প্রশান্ত কিশোরকে আনলে, তখন প্রশান্ত কিশোর খারাপ না। তুমি যখন 22টা লোককে নিয়ে চলে এলে, 22 জন নেতাকে দাঁড় করিয়ে দিলে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে অখিলেশ যাদবকে আনলে, লালুর ছেলেকে আনলে, 22টা লিডারকে এনে বাংলায় ঘোষণা করে দিলে তুমি পরবর্তী প্রধানমন্ত্রী। তখন তোমার মনে ছিল না যে এই লোকগুলো অবাঙালি? আর বিজেপির বেলা তোমার মনে পড়ছে, তখন তোমার 22টা লোককে নিয়ে দাঁড়াতে মঞ্চে অসুবিধা হয়নি, তখন তুমি মঞ্চে থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলে, তখন তোমার অসুবিধা হয়নি। আজকে যখন বাংলায় তৃণমূল কংগ্রেস সরে গিয়ে বিজেপি বসতে চলেছে, তখন তোমার প্রাণটা কাঁদছে, তখন তুমি বাঙালি বলে চাইছে। তখন কোথায় ছিল তোমার বাঙালি? পশ্চিমবাংলার যে সামনে 2000 ইলেকশন আছে, তার প্রচারের জন্য কেন্দ্র থেকে অনেক নেতৃত্ব বাংলায় ঢুকছে কাজ করার জন্য বিজেপির হয়ে। তো যারাই ঢুকছে তারা অন্যান্য প্রদেশের বা অন্যান্য রাজ্যে কোনো না কোনো পদাধিকারী, কেন্দ্রীয় নেতা বলা চলে না, তারা অন্যান্য প্রদেশে বা রাজ্যের পদাধিকারী। তারা যখন বাংলায় ঢুকছে, তাহলে কি বাংলার যারা নেতৃত্বরা রয়েছে, যে নেতা রয়েছে, তাদের উপর থেকে কি কেন্দ্র ভরসা হারিয়েছে যে অন্য জায়গা থেকে তাদের নেতা এনে এখানে প্রচার করতে হচ্ছে? একটা বলি, আপনি যখন ক্লাস 10-এ পড়েন না, তখন আপনি স্কুলের পাঠ্যক্রমটা করেন, কিন্তু যখন আপনি কলেজে পৌঁছান, তখন দেখবেন অনেক পার্ট টাইম টিচার আছে, ইউএসজি থেকেও গ্র্যান্ড করে প্রফেসর। এখন কারণ অনেকটা গ্যাপ থাকে না, গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা কী করি, ইউনাইটেড গ্র্যান্ড কমিশনের যে প্রফেসরদের যে আনা হয়, ইউএসজি আমরা এটা বলে থাকি, সম্ভবত ওটা পুরো টার্মটা আমি ভুলে যাচ্ছি, আমার মনে পড়ছে না, ওটাকে ইউএসজি না কী বলে, ওটা আমাদের যে পার্ট টাইম প্রফেসর, সেটা কেন করা হয় বলুন তো? যখন ছাত্র সংখ্যাটা খুব বেশি হয়, স্বাভাবিকভাবে একটা সিস্টেমে আনার জন্য কিন্তু প্রফেসরটাকে রিক্রুট করা বা ক্লাসটাকে নিতে করা, সেই প্রফেসরটাকে সেই তার কারণ সেই সাপোর্টটা কিন্তু কলেজ দিতে পারে না। ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের পরে যে হারে তার সদস্যতা বেড়ে গেছে এবং সমর্থক বেড়ে গেছে এবং কর্মী বা কার্যকর্তা বেড়ে গেছে, সেখান থেকে আমাদের মনে হয় যে আমাদের দিল্লি লিডার যারা সরকারে, রাজ্য লিডার যারা সরকারে এসেছেন এবং ভোট প্রচার কৌশলী করে শান্তিপূর্ণভাবে করেছেন, তারা বাংলার
লিডারদের কাছে এসে, বাংলার কার্যকর্তার কাছে এসে সেইগুলোই কিন্তু বলছেন যে আমরা এইভাবে নির্বাচন লড়েছিলাম, আমরা এইভাবে নির্বাচন লড়েছিলাম, আমরা এইভাবে করেছি। এবং দলীয় যে নির্দেশ থাকে সেইগুলো তারা কিন্তু নিয়ে আসছে, সেই দলীয় নির্দেশটা আমাদের কাছে এসে দিচ্ছে। কারণ আমরা তো সর্বভারতী দল, বিশ্বের সবচেয়ে বড় দল আমরা, কিন্তু সভাপতি আমাদের অনেক রেজুলেশন আছে, আমরা কিন্তু রেজিমেন্ট দল, আমাদের কিন্তু অনেক নির্দেশ পালন করতে। আমরা তো ওই ব্যানার্জিয়ান কোম্পানির মতো না মঞ্চে থেকে ঘোষণা করে দিলাম তুমি এমএলএ, এই তোমাকে আজকে দল থেকে বার করে দিলাম, এই তোমাকে এই মন্ত্রী থেকে সরিয়ে ওখানে বসিয়ে দিলাম। এটা সে দল নয়, কিন্তু এটা রেজিমেন্ট দল, এটা একটা সংগঠনের প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু হয়। তো সেই প্রক্রিয়ার জন্যে আমাদের রাজ্যের বাইরে থেকে বেশ কিছু, আর এই যে কথাগুলো বলে না, আপনি খোঁজ নেবেন, দিল্লি যখন নির্বাচন হয়েছিল বাংলার দিলীপ ঘোষ কিন্তু গেছিল, ইউপিতে যখন নির্বাচন হয়ে গেছিলো তখন কিন্তু রাহুল সিনহা গেছিলো, মুকুল রায় গেছিলো, যায়নি? তা তাহলে কি বাংলা থেকে কেন নেতা পাঠানো হলো বলে কি ইউপির কংগ্রেস চেঁচিয়েছিল, না আপনার ইউপির যারা লেফটের লোক দাঁড়িয়েছে তারা চেঁচিয়েছিল? এটা দেখছেন তো, কংগ্রেস সাপোর্ট করছে না বা আপনার লেফট সমর্থন করছে না, কারণ ওরা জানে সর্বভারতীয় দলরা জানে তৃণমূলটা তো খাতা কলমে সর্বভারতীয় দল। উত্তরপ্রদেশে দাঁড়ালে 50টা ভোট পায়, ত্রিপুরা দাঁড়ালে 70টা ভোট পায়, আসামে দাঁড়ালে 22টা ভোট পায়। তো ওরা তো সর্বভারতীয় দল না, সর্বভারতীয় নামে কাগজে তো সর্বভারতীয় দল, বেসিক্যালি তো সর্বভারতীয় দল না। যে বিষয়টা বলতে চাইছি, আপনিও বিষয়টা বললেন যে 2019-এ যেই লোকসভা ইলেকশন হয়েছে বিজেপি কীভাবে কাজ করেছে, কীভাবে জিতেছে, সেইটা বোঝানোর জন্য বা সেন্ট্রালের দলীয় নির্দেশ আনার জন্য তারা আসছে, সেটা তো রাজ্য নেতাদের মাধ্যমেও তো দেওয়া যেতে পারে। তো সেই রাজ্য নেতাদের না, এটা আপনাকে বলি, আমি আবার এই রাজ্য নেতাদের হাত ধরেই এই বছর 2019-এ কেন্দ্র সরকার করার জন্য পশ্চিমবঙ্গ থেকে 18খানা সিট উপহার দিয়েছে এই রাজ্য নেতাদের। না, আপনাকে বলি, না এটাও আপনি যেটা বলছেন চিন্তা করে দেখুন। সে সময় নরেন্দ্র মোদী এসেছিলেন বক্তব্য গেছেন, সে সময় আমি বলি, সে সময় অমিত নাড্ডা এসেছিলেন, কিন্তু আপনার অমিত শাহ এসেছিলেন, কিন্তু সে সময় নাড্ডাজি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু এসেছিলেন, কিন্তু সে সময় অনেক লিডার ছিল। কিন্তু তখন তো মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল 42-এ পাবো, তখন মমতা ব্যানার্জি ভাবেনি যে আমার 18টা চলে যাবে, সেই জন্য মমতা ব্যানার্জি কিন্তু বলেনি। কিন্তু এখন মমতা ব্যানার্জি সিও দেখাই তো যে বাংলা থেকে আমি সরে যাবো, ভুলভাল বকছে। আমি আপনাকে কী বললাম, দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছে, বাঙালিরা যায়নি। দিল্লিতে ইউপিতে যখন হয়েছিল যোগীজি, যেখানে মুখ্যমন্ত্রী যে রাজ্যে হয়েছে, সেটাতে যখন হলো বাঙালিরা যায়নি, অন্য রাজ্যের লিডাররা যায়নি। খোঁজ নিয়ে দেখুন না, আপনি বলুন আমি ফুটেজ দিয়ে দেবো আপনাকে, সব প্রদেশের লিডাররাই যে জায়গায় নির্বাচন হয় আমাদের ভারতীয় জনতা পার্টির যায়। কিন্তু স্পেসিফিকভাবে এবারে বলছে কেন? কারণ আমি বললাম ওনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, যে উনি ভাবতে পারেননি লোকসভা 18টা সিট পেয়ে যাবে। ওনার এখন কিন্তু এই 18টা অঙ্ক এবং ভারতীয় জনতা পার্টি এইভাবে বাড়বাড়ন্ত এবং ওনার দল থেকে ভালো ভালো লিডার, ভালো ভালো সংগঠক আমাদের দলে চলে আসার জন্য উনি তো একদম নিচে থেকে হেরে গেছি। তো বাংলার মানুষকে তো ডাইভার্ট করতে হবে, ভুল বোঝাতে হবে। বিদেশ থেকে লোক আসছে, প্রথমে তো বললো বিদেশ থেকে, তারপরে বললো অবাঙালি, তারপরে বললো গুজরাট করতে দেবো না, বহিরাগত, মানে বহুভাবে উনি বিশেষণ বহু রকম বিশেষণ দিয়েছেন। ভুলভাল নয়, আপনাকে আমি তো বললাম তো লোকসভা নির্বাচন আসেনি, তখন কেন এই কথাটা বলেনি? এই লোকগুলো তো এসেছিল, এই বাইরে লোক আসেনি, হয়তো এখন 2-1জন লোক যোগ হয়েছে, কিন্তু এই কোথায় বিজেপি ছিল, এই অমিত শাহ ছিল, এই প্রধানমন্ত্রী ছিল, এই নাড্ডাজি ছিল, তাহলে কোথায় ছিল না? কিন্তু তখনও ছিল। তাহলে 6 মাস আগে কি মমতা ব্যানার্জির পশ্চিমবাংলাটা কি ভারতবর্ষের সঙ্গে ছিল, আর 6 মাস পরে কি পশ্চিমবাংলাটা ভারতবর্ষের বাইরে চলে গেল? এই প্রশ্নটা আমাদের কোন তৃণমূল কংগ্রেসের লোকেদের তখন তো এসেছিল। একই জিনিস, এটা আমি আপনাকে আবার বলি, মানুষ যখন বিপদে পড়ে না, মানুষ তখন মিথ্যের আশ্রয় না। আর যে সুস্থ লোক হয়, যে সবল লোক হয়, যে সৎ লোক হয়, সে কিন্তু স্বীকার করে। আমি আপনাকে বলছি শুনুন, আজকে জানুয়ারি মাসের শেষ দিকে আমরা পৌঁছে গেছি, হয়তো 28শে ফেব্রুয়ারির মধ্যে তৃণমূল দলটাই থাকবে না, সুতরাং এই প্রশ্নটাই আর থাকবে না, নিশ্চিত থাকবে। আজ 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালন করা হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তো আজকে কোথায় কি প্রোগ্রাম হলো, এই যে পরাক্রম দিবস নামটা দেওয়া হলো, এই বিষয় বৃত্তান্ত। দেখুন, আমাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলাটা অত্যন্ত ভালোভাবে আমরা এই সংগঠনটা করেছি। সামন বসুর নেতৃত্বে এবং অন্যান্য যারা নেতৃত্বে আছেন তাদের প্রত্যেকের নেতৃত্বে অত্যন্ত সুগঠিতভাবে আমাদের এই দলটা, শ্রীরামপুর সাংগঠনিক দলটা চলছে। আমাদের রাজ্য থেকে যেরকম বলেছিল এবং আমাদের জেলার প্রেসিডেন্ট সামনা যারা নির্দেশ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, আমরা সেইভাবে
টাউন ওয়াইজ মানে মণ্ডল ওয়াইজ প্রোগ্রাম করেছি এবং সারাদিন ধরে আমরা প্রোগ্রাম করেছি, বুথ ওয়াইজ প্রোগ্রাম করেছি। প্রত্যেকটা বুথে বুথে পরাক্রমের একটা পালন করা হয়েছে এবং সকালে আমরা যে সমস্ত জায়গায় প্রত্যেকটা মণ্ডলে একটা করে র্যালি বার করেছি এবং আমাদের দলের তরফ থেকে যে ছবিটা পাঠানো হয়েছিল নেতাজির পরাক্রমের ছবিটা পাঠানো হয়েছিল সেটাও আমরা হাইলাইট করে করেছি। বাঙালির মনে নেতাজি একটা একটা আলাদা মানে লিজেন্ড, একটা আলাদা জিনিস, একটা আলাদা ভাবধারা। দুটো লোককে আমরা কোনোদিন আমাদের সংস্কৃতি বাইরে রাখতে পারি না, স্বামী বিবেকানন্দ, নেতাজি। আরও আছেন, প্রত্যেকেই প্রণম্য শ্রদ্ধেয়, কিন্তু এই দুটো বিশেষ মানুষ আমরা প্রতিনিয়ত স্মরণ করি। এবং ভারতীয় জনতা পার্টির একটা কথা আপনাকে বলি, যে আমাদের দেশ বন্দনাটা, মাতৃবন্দনা, দেশ মাতৃবন্দনাটা আমাদের খুব বেশি। আমরা দেশকে সবচেয়ে দিই, দেশের পরে দল দলের পর দেশের যে পরাক্রম বীর ছেলে তার নাম হচ্ছে নেতাজি। এবং দেশের যে অহিংসের বার্তা, দেশের যে সনাতন বার্তা, দেশের যে হিন্দু ধর্মের বার্তা, ভালোবাসার বার্তা, প্রেমের বার্তা পৌঁছে তার বিবেকানন্দ। এই দুটো জায়গায় আমরা খুব পালন করি। আজকে পরাক্রমী লোকটার মানুষটার জন্মদিন 125তম, দলের নির্দেশনায়, রাজ্যের নির্দেশনায় আমরা সেই কাজটাই করেছি এবং এটা প্রতি বছরই আমরা করে থাকি। কিন্তু আজকের বিশেষ বলে আজকের দিন বলে নয়, কিন্তু নির্বাচন সামনে আছে বলে নয়, নির্বাচন আছে দেখবেন অন্য দলগুলো করছে। আপনি দেখেছেন যে নেতাজির ছবি তোলা, ওপরে নেত্রীর ছবি, তা আমরা দেখেছি। তো আজকে ওনার প্রাণ ফেটে যাচ্ছে নেতাজির জন্য, আজকে উনি দৌড়াদৌড়ি করছেন, বলছেন। দেখুন এই নির্বাচন আগে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই বুক ফেটে যায়, তো সেই হিসেবে উনি করছেন। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির মানুষেরা, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের দল একটাই শিখেছে দেশ বন্দনা করতে। এবং দেশের যদি কোনো সুযোগ্য পুত্র থাকে, দেশের যদি কোনো বীর পুত্র থাকে, দেশের যদি কোনো পরাক্রম থাকে, তার এক নম্বরে বসে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের দল শিখিয়েছে তাকে সব সময় শ্রদ্ধা করতে, তার প্রতি ভালোবাসা রাখতে, তার প্রতি কৃতজ্ঞতা রাখতে। আমরা সারা বছর করি এবং আপনি আমার অফিসেও দেখতে পারেন, এটা এই ছবি লাগানো আছে। আমরা ওনাকে ছাড়া আমাদের দল ভাবতে পারে না, আমরা ভাবি। ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। জয় শ্রী। আজকে সন্ধ্যের আড্ডা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।